প্রিয় দর্শক, ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন সামনে রেখে আমাদের বিশেষ আয়োজন কেমন ফেডারেশন চাই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রাজু আহমেদ। আগামী 23 মের এই নির্বাচনের জন্য এরই মধ্যে উন্নয়ন পরিষদের প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ। উন্নয়ন পরিষদের প্যানেল ও তাদের নির্বাচন ভাবনা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন এই প্যানেল থেকে পরিচালক পদের 3 প্রার্থী আছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির সভাপতি জনাব আমিন হেলালি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইলেকট্রিক মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এনায়েত হোসেন চৌধুরী এবং বেসিসের সভাপতি শামীম হাসান। আমরা আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। প্রথমে আমি আমাদের অভিজ্ঞ একজন ব্যবসায়ী নেতা তার সাথে আলোচনার মধ্যে দিয়ে শুরু করব। গতকালকে আপনাদের উন্নয়ন পরিষদের যে প্যানেল ঘোষণা করা হলো, এই প্যানেলটা সম্পর্কে একটু বলবেন, কেমন হলো প্যানেল? আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে আমাদের প্যানেল গতকাল ঘোষণা করা হয়েছে। তবে পরিচালক হিসেবে 42 জন প্রার্থী তাদের মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তো এর মধ্যে থেকে 16 জন নির্বাচিত হবেন। তো 16 জন 42 জন থেকে বাছাই করে আমাদের যে প্যানেল লিডার এবং আগামী দিনের আমাদের এফবিসিসিআই সম্ভাব্য সভাপতি, আমাদের যে সভাপতি মনোনয়ন প্রার্থী, এবং তার পক্ষে এই 42 জন থেকে মনোনয়ন দেওয়া অনেক কঠিন কাজ। কিন্তু তারপরেও উনি বিভিন্ন সেক্টরকে প্রাধান্য দিয়েছেন, বর্তমানে যারা পরিচালক আছেন তাদের বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন। আমরা 2 জন পরিচালক, প্রাক্তন পরিচালক আছি, তাদেরকে উনি অভিজ্ঞতার বিবেচনায় নিয়ে এসছেন এবং বাকি 8 জনকে নতুন হিসাবে উনি মনোনয়ন দিয়েছেন, যার মধ্যে 5 জন গতবার নির্বাচন করেছিলেন যারা কৃতকার্য হতে পারেননি, এবং বাকি 3 জন একেবারেই নতুন। তো সব দিক বিবেচনায় যে বিভিন্ন সেক্টরকে প্রাধান্য দিতে হয়েছে, অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে হয়েছে, বর্তমানে যারা কাজ করছেন তাদের প্রাধান্য দিতে হয়েছে, যারা নতুন বিষয়ে প্রার্থী হতে চান, ডাইরেক্টর হতে চান, তাদের অভিজ্ঞতা অর্জনের বিষয় আছে, তাদেরকে প্রাধান্য দিয়ে আমি মনে করি এই 42 জন থেকে উনি সর্বোচ্চ সেরা প্রার্থী হিসেবে উনি যাদেরকে মনোনয়ন করেছেন, উনি সেই বিবেচনায় আমরা এই উন্নয়ন পরিষদ সর্বোচ্চ ভালো একটা প্যানেল হয়েছে বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের বিশ্বাস যে মাতলুব আহমেদ আগামী দিনে যে সভাপতি নির্বাচিত হওয়ার পরে, এবং ইতিমধ্যে উনি বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছেন, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন, এবং এর মাধ্যমে আগামী নির্বাচনে আমাদের একটা ম্যানিফেস্টো হবে এবং সেই ম্যানিফেস্টো বাস্তবায়ন ইতিমধ্যে আপনারা শুনেছেন উনি 2-3টা বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সেটা একটা হচ্ছে সুদ এবং সুদের হারকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা। আমরা এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব বিস্তারিত। আমরা একটু বাকি 2 আলোচকের মূল্যায়ন করে উনি একটা সুন্দর প্যানেল উপস্থাপন করেছে বলে আমি বিশ্বাস করি। অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বয়ে প্যানেল আমরা দেখলাম। আপনার কি মত, প্যানেল কেমন হয়েছে? দেখেন, আমাদের অত্যন্ত পরিশ্রমী এবং স্বপ্নমান আমাদের দেশের মানুষজন, এবং তারা অনেক বড় স্বপ্ন দেখে এবং দেশে অর্থনৈতিক উন্নয়নে কাজ করে। কিন্তু আমাদের যে সংবিধানে অর্থনৈতিক মুক্তির কথা বলা হয়েছে, এটি কিন্তু এখনো পরিপূর্ণভাবে অর্জিত হয়নি। সো এটা অর্জন করতে হলে আমাদের প্রয়োজন কর্মসংস্থান সৃষ্টি করা। কর্মসংস্থান সৃষ্টি করবে কারা? সেটা করবে ব্যবসায়ীরা এবং শিল্পপতিরা। এবং তাদের প্ল্যাটফর্ম কি? তাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এফবিসিসিআই। সেই অর্থনৈতিক মুক্তিকে ত্বরান্বিত করতে, নিশ্চিত করতে আমাদের অত্যন্ত শক্তিশালী এফবিসিসিআই দরকার। এবং সেই এফবিসিসিআইকে শক্তিশালী করার লক্ষ্যে জনাব আব্দুল মাতলুব আহমেদ উনি গত 6 মাস ধরে কেমন টিম মেম্বার হওয়া দরকার সেটা নিয়ে অনেক গবেষণা করেছেন, সবাইকে নিয়ে বসেছেন, এবং তিনি প্রাক্তন সভাপতি এবং এফবিসির আগের যারা লিডার ছিলেন তাদের মতামত নিয়েছেন এবং দেখেছেন প্রত্যেকটা ইম্পর্টেন্ট সেক্টরগুলোকে কিভাবে প্রাধান্য দেওয়া যায় সেটা এনশিওর করেছেন। এবং দেখেছেন যে তরুণরাও যারা এসেছে তারা তাদের সেক্টরে কিভাবে লিডারশিপ দিয়েছে। যেমন আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিস বেসিসের 2য়বারের সভাপতি, এবং প্রায় গত 10 বছর ধরে আমার ইন্ডাস্ট্রিকে আমি প্রাধান্য দিয়ে এসেছি। আমাদের এখন মূল উদ্দেশ্য হবে একটা ডিজিটাল এফবিসিসিআই করা, যে আমরা যে জনগণকে, আমাদের সাধারণ ব্যবসায়ীকে যে বিভিন্ন সুযোগ সুবিধা দেবো, কিভাবে দেবো সেটা দিতে হলে আমাদের আইটির ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একটা শক্তিশালী ওয়েব পোর্টাল থাকা দরকার, যেটার মাধ্যমে যে কোনো একটা সাধারণ তরুণী সে ব্যবসা শুরু করতে সেই ওয়েব পোর্টাল থেকে ওয়ান স্টপ সার্ভিস পাবে।
সে কিভাবে ব্যবসা তৈরি করার জন্য তার অ্যাকাউন্টিং সার্ভিস কিভাবে করতে আমরা হবে। এই বিস্তারিত আলোচনার একটু পরে করি। হেলালি ভাই, আপনি যদি প্যানেলের মূল্যায়ন একটু সামান্য করেন আর কি। ধন্যবাদ। আসলে একটু আগে এনায়েত ভাই বলেছেন 42 জন প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করেছিলেন, কিন্তু এখান থেকে সেরা উনি আসলে সবাইকে নিয়ে গত 3 মাস থেকে বিভিন্নভাবে সবার বক্তব্য শুনেছেন। উনি প্রত্যেকটা বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করেছেন। এর মধ্য থেকে যারা নেতৃত্ব দিতে পারবে তাদের থেকে দেখা গেছে যারা নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে ভলান্টিয়ার করছেন, এরকম 42 জন কিনেছেন, সবাই আমি মনে করি যোগ্য। কিন্তু সেখান থেকে উনি যে এজেন্ডা, ওনার তো অলরেডি এজেন্ডা নিয়ে আসছেন ব্যবসায়ীদের জন্য কি করবেন, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য যে টিম তৈরি করা দরকার, সেই টিমের জন্য পারফর্ম করে উনি যেন ওনার এজেন্ডা বাস্তবায়ন করতে পারেন, ঠিক সেভাবেই ওনার অতীতের যারা লিডারশিপ আছেন, যারা ব্যবসা নিয়ে ভাবেন, ব্যবসায়ীদের জন্য ভাবেন, সেই সব নেতাদেরকে নিয়ে উনি একটা টিম তৈরি করেছেন। আমি মনে করি এটি একটি সেরা টিম। এটা যদি এটাই ওভারকাম করে আসবে ইনশাল্লাহ। ব্যবসায়ীরা তো বুঝেন, সবাই আসলে এখানে যারা মেম্বার তারা কিন্তু শুধু মেম্বার নয়, তারা কিন্তু তাদের প্রত্যেকটা সেক্টরের লিডার। হ্যাঁ, প্রত্যেকেই এফবিসিসিআই কে লিড দিতে পারে, কারণ এটা যেহেতু ভলান্টারি জব, 2 বছর আসলে তাকে মেন্টাল মেকআপ নিয়ে সময় নিয়ে আসতে হবে, নিজের ব্যবসা থেকে ছুটি নিয়ে আসতে হবে কারণ কাজ করার জন্য। সেই মনোবৃত্তি নিয়েই আমরা এসেছি ব্যক্তিগত এজেন্ডার বাইরে থেকে আমাদের সেক্টরের জন্য এবং ব্যবসায়ীদের জন্য কাজ করার জন্য আমরা এসেছি মনে করি, এবং এইভাবেই উনি আসলে নিয়েছেন। শামীম হাসান, আপনি তথ্য প্রযুক্তি খাতে নেতৃত্ব দিচ্ছিলেন, তো সেখান থেকে এফবিসিসি এর মতো অ্যাপেক্স বডিতে আসা কি উদ্দেশ্য বা কি পরিকল্পনা, আপনার ব্যক্তিগত নির্বাচন করার কারণ কি? প্রথমত শুধু আমার নিজের বেসিস না, বাংলাদেশ কম্পিউটার সমিতি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন, আইপি অ্যাসোসিয়েশন, সাইবার ক্যাফে অ্যাসোসিয়েশন, মোবাইল রিচার্জার অ্যাসোসিয়েশন, এটা সবাই মিলে আমাকে সমর্থন দিয়ে এবং অনুরোধ করে আইসি সেক্টরের প্রতিনিধিত্ব করার জন্য বলে। তার প্রেক্ষিতে আমার মনে হয়েছে যে আমাদের আসলে এই 20 শতাব্দীতে বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিপূর্ণভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তথ্য প্রযুক্তি এবং ই কমার্সের ব্যবহার অত্যন্ত প্রয়োজন। আজকে আইটি কোনো মানে ভার্টিক্যাল সেক্টর না, এটা একটা হরিজন্টাল সেক্টর। বাংলাদেশের অন্য যত সেক্টর আছে, এই পুস্তক মুদ্রণ, ইলেকট্রিক্যাল, গার্মেন্টস, লাইট ইঞ্জিনিয়ারিং, ওরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে কিনা এটা নির্ভর করছে তারা তথ্য প্রযুক্তিকে তাদের ব্যবসার সঙ্গে সংমিশ্রণ ঘটাতে পারছে কিনা। তাদের পুরো বিজনেসটাকে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর মাধ্যমে শক্তিশালী করার প্রয়োজন। একইভাবে বিশ্বে কিন্তু এখন ই কমার্স, ই বাণিজ্যের প্রসার ঘটছে। আজকে আমার গ্রামের একটা সাধারণ মেয়ে, তার হস্তশিল্প, কুটির শিল্প, সে অনলাইনের মাধ্যমে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করতে পারে। তো সেটার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়। তো আমরা যেটা চেষ্টা করবো, আমরা সাধারণ মানুষকে শুধুমাত্র তথ্য প্রযুক্তি ব্যবসায়ীরা ব্যবহার করবে না, সাধারণ মানুষরা যাতে তার ব্যবসা শুরুর জন্য তথ্য প্রযুক্তি সুযোগ সুবিধা পায়, সেটাকে এনশিওর করার জন্যই এবার মতলুব আহমেদ ভাই আমাকে তার প্যানেলে অন্তর্ভুক্ত করেছেন। এবং আমরা যে আসলে যে ডিজিটাল বাংলাদেশ, এটা তো আসলে শুধু সরকারের স্বপ্ন না, এটা এখন সাধারণ মানুষজনের স্বপ্ন। সেটাকে কাজ করার জন্য ডিজিটাল এফবিসিসিআই করাটা অত্যন্ত প্রয়োজনীয়। এবং আগামী 2 বছরে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা একটি অত্যন্ত সমৃদ্ধশালী ব্যবসায়ী সংগঠন হিসেবে এটাকে গড়ে তুলব। ধন্যবাদ। এনায়েত ভাই, আপনি দীর্ঘদিন এর আগে ছিলেন এফবিসিসিতে এবং ইলেকট্রিক মার্চেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনে অনেকদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন, তো এতদিন পরে আবার ফেডারেশনে ফিরে আসার আপনার কি কেন পরিকল্পনা, কেন আসতেছে? এটা মূল কারণ হচ্ছে যে আমরা যেভাবে এফবিসিকে চাই, এখনো সত্যিকার অর্থে সেই সাধারণ ব্যবসায়ীদের যে প্রত্যাশা, দেশের ব্যবসায়ীদের প্রত্যাশা যেভাবে এফবিসিকে গড়ে নেওয়া দরকার, সেটার আমি মনে করি এখনো অসম্পূর্ণ আছে। সেটাকে পরিপূর্ণতা দিতে হবে, কারণ আমাদের অর্থনৈতিক সাইজটা বড় হয়েছে। এখন যে বাজেটের আকার, তার মধ্যে প্রায় 1 লক্ষ কোটি টাকার সরকারের রাজস্ব আদায় করতে হয়, আর এইটার সিংহভাগ হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে আসে। তো এইটাকে যদি সামনে রেখে এফবিসিআই যদি তার সার্ভিস দিতে চায়, তাহলে এফবিসিআইকে, যেটা আমি মনে করি যে আমাদের যে এসএমই সেক্টর, যার এ দেশের 90% উপরে কন্ট্রিবিউট করে, তো সেই এসএমই সেক্টর সহ সকল সেক্টরকে সার্ভিস দিতে গেলে এফবিসিআইতে একটা মনিটরিং, একটা রিসার্চ সেল থাকা দরকার। তার
সচিবালয়কে শক্তিশালী করা দরকার, সেখানে আরো ইকোনমিস্ট থাকা দরকার। আমরা যারা বিভিন্ন সেক্টরতে নেতৃত্ব দিতে আসছি, আমি আমার সেক্টর থেকে ইলেকট্রিক্যাল সেক্টরতে নেতৃত্ব যদি এটা এসএমই সেক্টর, কিন্তু সব বিষয়ে তো ধারণা জ্ঞান আমার থাকবে না। আমাকে দিতে হবে নেতৃত্ব, এবং সেই কাজটা করবে কে? আমি পলিসি মেকিং এ কাজ করব, বোর্ডে আমি যে আমার যে অভিজ্ঞতাকে আমি বোর্ডে শেয়ার করব, কিন্তু ফাইনালি এই কাজটাকে বাস্তবায়ন করার জন্য সচিবালয়, আমাদের সেই সচিবালয় এখনো কিন্তু সেভাবে মানে দক্ষ না, সেইভাবে লোকবল নাই। আমাদের সেখানে রিসার্চ সেল থাকা দরকার, সেটা নাই। ইতিমধ্যে এফবিসির যে হাটখোলাতে অফিস হচ্ছে, আমি মনে করি যে সেইখানে আমাদের একটা রিসার্চ সেল গড়ে তোলা দরকার। যেই অ্যাসোসিয়েশনগুলো তাদের নিজস্ব জায়গা নাই, তাদের সেখানে স্থান দেওয়া দরকার। সেখানের মাধ্যমে আমরা যদি তাদেরকে প্রশিক্ষিত করতে পারি, ট্রেনিং গুলো দিতে পারি, এবং সেইভাবে বিশেষ করে আপনি দেখেন যে এই যে 1,00,000 কোটি টাকার যে রাজস্ব, এর মধ্যে সরকারের হচ্ছে আভ্যন্তরীণ উৎস থেকে সেই করটা আদায় করবে, এবং এই জন্য আমাকে ভ্যাট এবং ইসের থেকে আয়কর থেকে টাকাটা আসবে। আমি যদি এই ভ্যাটটা আদায় করতে হয়, আমাকে ভ্যাট দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। সেই সক্ষমতার জন্য আমরা কোন সেক্টর কিভাবে গড়ে উঠছে, কোথায় সম্ভাবনা আছে, কোথায় এক্সপোর্ট করার জন্য আমাকে সার্ভিস দিতে হবে। ইভেন ছোট ছোট যে এসএমই গুলো তারা নিজের এক্সপোর্ট করতে পারে না, তাদের জন্য এক্সপোর্ট হাউস, আমি যে বিষয়টা বলছি, আমি অনেকদিন যাবত এফবিসিতে চেয়ারম্যান এক্সপোর্ট স্ট্যান্ডিং কমিটি, আমি এই প্রপোজালটা নিয়ে আসছি যে ছোট ছোট এসএমই গুলো তারা এক্সপোর্ট হাউসের মাধ্যমে যাতে এক্সপোর্ট করতে পারে, বড় ইন্ডাস্ট্রিগুলো যাতে সাবকন্ট্রাক্টের মাধ্যমে ছোট ইন্ডাস্ট্রি থেকে তাদের প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটা করতে পারে। এই সমস্ত করার জন্য কিন্তু এফবিসিকে গড়ে তুলতে হবে। এফবিসি মানে আমাদের বুঝতে হবে যে এই দেশের যদি আরো সমৃদ্ধি হতে চায়, আরো বড় হতে চাই আমরা, তাহলে এফবিসিকে তো মানে আমাদের যে সাজেশন গুলো সরকার কাছে দিতে হবে। সরকার কি দেবে? সরকার অবকাঠামো দেবে, বিদ্যুৎ দেবে, আমাকে 9% বা সিঙ্গেল ঋণ দেবে, যেটা মতলুব ভাইয়ের মানে এইবারের ঘোষণা যে এটা আমাদের যেভাবে বাস্তবায়ন করতে হবে। কিন্তু তার জন্য এফবিসিকে তৈরি হতে হবে, এবং তৈরি হতে গেলে তার সচিবালয়কে সংগঠিত হতে হবে, ভালো নেতৃত্ব থাকতে হবে, ভালো পরামর্শ দিতে হবে, প্রেসিডেন্টকে সহায়তা করতে হবে, উনি যে ম্যানিফেস্টোটা করবেন সেটা বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করার জন্য আমি মনে করি আমার অতীত অভিজ্ঞতাকে আমি এখানে কাজে লাগানোর জন্য আমি চেষ্টা করব, এবং প্রেসিডেন্টকে এবং পুরো বোর্ডকে আমি সহায়তা করার চেষ্টা করব। ধন্যবাদ। আমিন হেলালি, আপনি কেন আসতে যাচ্ছেন এফবিসিসি এর নেতৃত্বে? প্রথমত, এফবিসিসি এর যে নেতৃত্ব, এটা একটি অত্যন্ত ভলান্টারি সার্ভিস, এটা একটা সোশ্যাল ওয়ার্ক। তা আমি তো আমার জীবিকা এবং ইয়ের জন্য আমার পেশা হিসাবে আমি আমার সেলফ এমপ্লয়েড, আমি ব্যবসাকে বেছে নিয়েছি। তার আগে আমি ছাত্র জীবনে ওর থেকেও আমি আমার সোশ্যাল ওয়ার্কের সাথে আমি জড়িত ছিলাম। আমার পারিবারিকভাবেও আমি সোশ্যাল ওয়ার্কের শিক্ষা পেয়েছি। এটা আসলে রক্তের মধ্যে থাকতে হয়, একটা নম্বর। সেটা হলো যে সেই কারণে আমি আমার ব্যবসা করতে এসে আমার সেক্টরকেও আমি আসলে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছি। লোকজন আমাকে নিয়ে গেছে সেখানে নেতৃত্বে। তা আমি সেখানে আজকে প্রায় 20-22 বছর থেকে আমি নেতৃত্ব দিয়ে আসছি বিভিন্ন ভাবে। তো সেখান থেকে আমাকে ফেডারেশনে মেম্বার করে জিবি মেম্বার হিসাবে আমাকে পাঠিয়েছে এখন থেকে প্রায় 20 বছর আগেই। সেই থেকে এই পর্যন্ত আমাকে কন্টিনিউয়াসলি পাঠাচ্ছে। আমাকে নমিনেশনও দিয়েছে আমার সেক্টর থেকে, যে আমার সেক্টরটা আসলে এখন অত্যন্ত বিরাট সেক্টর। বাংলাদেশে আমি যখন ফেডারেশনের প্রথম মেম্বার হয়েছিলাম তখন আমি দেখেছি 100-র উপরে প্লাস মাইনাস 100-র মতো সমিতি ছিল। দ্যাট মিনস 100টা আইটেমের ব্যবসা ছিল। আজকে কিন্তু প্রায় 400-র কাছাকাছি। তার মানে ব্যবসার অনেকগুলো সেক্টর আরো ওপেন হয়েছে। আমাদের মতলুব ভাই আমাদেরকে একটা জিনিস বলে, এই যে 3 মাস ধরে যে ওরিয়েন্টেশন করছেন সেখানে একটা জিনিস সবসময় বলে আসছেন, বাংলাদেশকে পৃথিবীর প্রোডাকশন হাউস করতে হবে। এই যে বিষয়টা, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। এটা আমি ছোটভাবে হয়তো চিন্তা করেছি, উনি তো লিডার বড়, উনি আসবেন, উনি ভিশন দিবেন, আমরা কাজ করব। আজকে আমাদের প্রায় জনসংখ্যার 22% লোক কিন্তু সেলফ এমপ্লয়েড, ব্যবসা করে খাচ্ছে। এটা পান দোকান বলেন আর বড় ব্যবসায়ী বলেন, প্রত্যেকে কিন্তু তার নিজেকে, সে এক জায়গায় চাকরির জন্য না গিয়ে নিজেকে এমপ্লয়মেন্ট করেছে। আমার মনে হয় আজকে এই খাতটা এত বেশি বড় হয়েছে, এটার একমাত্র উপদেষ্টা প্রতিষ্ঠান বলেন বা এটার জন্য ব্যাকআপ প্রতিষ্ঠান বলেন, সেটা হলো এফবিসিসিআই। সেই এফবিসিসিআই কিন্তু সেভাবে এখনো আসলে ওই পরিমাণ আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি, কিন্তু সবাই কাজ করে গেছেন। তা আমরা মনে করি মাতলুব ভাইয়ের যেই লেখাপড়া, ওনার যে নিজের কোম্পানির যে একটা ডিসিপ্লিন ভাবে চালানোর যে বিষয়টা,
সেই বিষয়টা ওনার যদি এখানে কাজে লাগান, ওনার সাথে যদি আমরা কাজ করতে পারি, আমাদের যেই চিন্তা চেতনা যে একটা সার্ভিস দেওয়া ব্যবসাকে, আমাদের তো ফিউচার জেনারেশনরা তো আসলে উঠে আসতে হবে। আমরা দেশ বিদেশে যখন যাই তখন আমরা যেভাবে দেখি, আজকে আমার এখানে আসার পরে আবার আমরা একটু হতাশ হই না, যে আমরা মনে করি যে আমরাও যদি এরকম হতে পারতাম, এরকম সিস্টেমেটিক, যেমন ওই আপনার পরবর্তীতে হয়তো আমরা এ নিয়ে বিস্তারিত আরো আলোচনা করবো, তবে আমাদের বিরতি নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।